হ্যালো স্টুডেন্টস, জেড জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের যে টপিক সেটা হলো কম্পিউটার অ্যাওয়ারনেস। দেখো, এনটিপিসি ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট যাদের রয়েছে তাদের CBT 2 কিন্তু সামনেই রয়েছে। এখন এক্সাম ডেট দেয়নি, কিন্তু খুব শিগগিরই হতে চলেছে এটা। আর 2026-এর জন্য কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু নোটিফিকেশান চলে এসছে। তো এনটিপিসি বলো বা রেলের যে কোনো পরীক্ষা বলো, সেখানে কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে খুব বেশি প্রশ্ন আসে আর ভরে ভরে প্রশ্ন আসে, ঠিক আছে? তো আজকে এই জন্যই আমরা এই টপিকটা নিয়েছি, কম্পিউটার অ্যাওয়ারনেস। এখানে 30টা প্রশ্ন দেওয়া রয়েছে আজকের আমাদের এই ভিডিওতে, আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, সাথে কিছু এক্সট্রা ফ্যাক্টসও থাকবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। প্রথম প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পয়েন্টিং ইনপুট ডিভাইস বাট ডাজেন্ট রিলাই অন সারফেস কন্ট্যাক্ট। যেটি একটি পয়েন্টিং ইনপুট ডিভাইস, কিন্তু কোনো সারফেস কন্ট্যাক্ট বা সারফেস টাচের কোনো প্রয়োজন হয় না। এটা কোন ইনপুট ডিভাইস সেটা আমাদের জানতে চেয়েছে। প্রশ্নে রয়েছে ট্র্যাক বল, তারপর অপটিক্যাল মাউস, টাচ প্যাড নাকি লাইট পেন। দেখো, সঠিক উত্তর যেটা সেটা হবে লাইট পেন। লাইট পেন কিন্তু পেনের মতো একটা ইনপুট ডিভাইস, যেটা মাউসের তোমার বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। আবার এটা কিন্তু খুব প্রিসাইজ একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? তো এই পেনের যে মাথার দিকটা রয়েছে, এখান থেকে একটা লেজার লাইট মতো বেরোয়। এই লাইটটা দিয়ে কিন্তু তোমার ইনপুট ডেটাটা কম্পিউটারে দেওয়া হয়, ঠিক আছে? তো সঠিক উত্তর লাইট পেন হবে। অপটিক্যাল মাউস কিন্তু হবে না, এটা মনে রাখো, কারণ অপটিক্যাল মাউসেও কিন্তু একটা সারফেস কন্ট্যাক্টের দরকার পড়ে। তোমরা অবশ্যই অপটিক্যাল মাউস দেখেছো। তো এখানে তোমার এই 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে লাইট পেন, এমন একটি পয়েন্টিং ইনপুট ডিভাইস যেটা কোনো সারফেস কন্ট্যাক্টের ওপর নির্ভর করে না। চলো পরের প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্নে বলা যায় OCR মূলত কোন কাজে ব্যবহৃত হয়। দেখো, OCR এর ফুল ফর্ম কিন্তু হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ঠিক আছে? অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপশানে দিয়েছে রিকগনাইজ স্পোকেন ওয়ার্ডস, আমরা যে সমস্ত কথা বলছি সেই কথাগুলোকে বা যে অডিও ফাইল রয়েছে সেগুলোকে রিড করার জন্য। রিড হ্যান্ড রিটেন অর প্রিন্টেড ক্যারেক্টার। হ্যান্ড রিটেন মানে হাতে লেখা, কোনো ডকুমেন্টের মধ্যে হাতে যদি কিছু লেখা হয়ে থাকে সেই সমস্ত লেটার, বা প্রিন্টেড যে সমস্ত ক্যারেক্টার বা লেটার সেগুলোকে রিড করতে ব্যবহৃত হয়, নাকি ক্যাপচার গ্রাফিক্যাল ইমেজ, যে সমস্ত গ্রাফিক্যাল ইমেজ রয়েছে সেগুলোকে ক্যাপচার করতে। আর কনভার্ট অ্যানালগ সিগন্যালস ইন্টু ডিজিটাল, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে। সঠিক উত্তর এখানে যেটা হলো OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এর নামটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, উত্তরটা পেয়ে যাবে। অপটিক্যাল ক্যারেক্টার রিডার মানে হ্যান্ড রিটেন যে সমস্ত ডকুমেন্টস রয়েছে বা প্রিন্টেড ক্যারেক্টার রয়েছে, এগুলো রিড করতে কিন্তু OCR আমাদের সাহায্য করে। তো এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। OCR হ্যান্ড রিটেন আর প্রিন্টেড ক্যারেক্টারকে কিন্তু চিনতে বা পড়তে সাহায্য করে আমাদের। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, আধুনিক টাচ স্ক্রিন স্মার্টফোনে কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট উভয় হিসাবে কাজ করে। তোমাদের সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনেই হয়তো তোমরা অনেকে দেখছো এই ভিডিওটি। তো এই স্মার্টফোনে কোন ডিভাইসটি আউটপুট হিসাবেও কাজ করে, ইনপুট হিসাবেও কাজ করে। অপশান রয়েছে জয়স্টিক। আমরা এই স্মার্টফোনে জয়স্টিক ইউজ করি না, জয়স্টিক কিন্তু মেনলি গেমিংয়ের জন্য ইউজ করা হয়। এখন ইউজ করা হয় না, আগে ইউজ করা হতো, এখনও খুব একটা ইউজ করা হয় না জয়স্টিক। তারপর বলেছে টাচ স্ক্রিন, মনিটর নাকি প্লটার। মনিটর কিন্তু শুধু আমাদের আউটপুট দেয়, মানে কোনো ডিসপ্লে কিন্তু বা কোনো জিনিস কিন্তু আমরা শুধু দেখতে পাই মনিটরের মাধ্যমে, কোনো ইনপুট আমরা দিতে পারি না। প্লটারও কিন্তু এক ধরনের প্রিন্টারের মতো জিনিস, যেখানে কিন্তু তোমার প্লটারের সাহায্যে বড় বড় তোমার যে সমস্ত পোস্টার, ব্যানার, এগুলো কিন্তু হাই রেজলিউশনে প্রিন্ট করা হয়। তারপর যে সমস্ত ইঞ্জিনিয়ারিং যে সমস্ত ড্রয়িং রয়েছে সেগুলো প্লটারের মাধ্যমে করা হয়। সঠিক উত্তর হলো টাচ স্ক্রিন। দেখো, টাচ স্ক্রিনে তুমি টাচ করে কিন্তু ইনপুট দিতে পারো, কোনো অ্যাপস খুলবে সেটা কিন্তু টাচ করে তুমি সেই অ্যাপটা খুলতে পারো, বা কোনো তোমার সামনে কোনো PDF দেখবে সেটাও কিন্তু তুমি টাচ স্ক্রিনের সাহায্যেই দেখো। তো এই টাচ স্ক্রিনই কিন্তু ইনপুট এবং আউটপুট উভয় হিসাবে কাজ করে, ঠিক আছে? তারপর 4 নম্বর প্রশ্ন কী বলেছে, নিচের কোনটি একটি বায়োমেট্রিক ইনপুট ডিভাইস। বায়োমেট্রিক ইনপুট ডিভাইস কোনটি? দেখো, বায়োমেট্রিক কি, বায়োমেট্রিক তোমরা সকলেই জানো, পরীক্ষা দিতে যাও সেখানে দেখো, তারপর মাঝখানে আধারের সাথে বায়োমেট্রিক লিঙ্কের ব্যাপার এসেছিলো, তখন হয়তো তোমরা সকলেই দেখেছো। বায়োমেট্রিক আমরা যে সমস্ত আঙুলের ছাপ দিই, তারপর চোখের আইরিশের যে সমস্ত ইমেজ ওঠে, এগুলো কিন্তু বায়োমেট্রিকের অন্তর্ভুক্ত। তো এটাই বলেছে বায়োমেট্রিক ইনপুট যেগুলো, এই বায়োমেট্রিক ইনপুট নেওয়ার জন্য কোনটি একটা ইনপুট ডিভাইস। বারকোড রিডার কি না, বারকোড রিডার না, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তোমরা পরীক্ষা দিতে গেলে দেখো, রেলের বা SSC পরীক্ষা দিতে গিয়ে দেখেছো তোমাদের আঙুলের ছাপ নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হয়, এটা কিন্তু একটি বায়োমেট্রিক ইনপুট ডিভাইস। আর বারকোড রিডার কি, বারকোড রিডার তোমরা যদি মলে বা কোনো
সুপার মার্কেটে শপিং করতে যাও তখন দেখেছো যে জিনিসটা তোমরা নিলে, ধরো একটা বিস্কুটের প্যাকেট নিলে, তার উপর এরকম লাইন দেওয়া থাকে, লাইন লাইন করা থাকে। এটাকে স্ক্যান করে কিন্তু তার এমআরপি কত, ভ্যালু কত, এই সমস্ত জিনিস কিন্তু একটা ডেটা তাদের সামনে চলে আসে। তো এটা বারকোড রিডারের কাজ, বারকোডগুলোকে রিড করা। তো এখানে সঠিক উত্তর যেটা হবে, বায়োমেট্রিক ইনপুট ডিভাইস হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পরের প্রশ্ন আমরা দেখে নিই, 5 নম্বর প্রশ্ন কী বলেছে, মনিটরের রিফ্রেশ রেট কোন এককে পরিমাপ করা হয়? রিফ্রেশ রেট কিন্তু সাধারণত হার্টজে পরিমাপ করা হয়। রিফ্রেশ রেট কি? রিফ্রেশ রেট হলো প্রত্যেক সেকেন্ডে স্ক্রিন কতবার আপডেট হচ্ছে তাকে বলা হয় রিফ্রেশ রেট, আর এর একক হলো হার্টজ। 6 নম্বর প্রশ্ন দেখি, 6 নম্বর প্রশ্ন বলেছে কোন ইনপুট ডিভাইস তথ্য পড়তে ম্যাগনেটিক ইঙ্ক ব্যবহার করে? ম্যাগনেটিক ইঙ্ক ব্যবহার করে কোন ইনপুট ডিভাইস তথ্য পড়ে? ওএমআর, ওসিআর, এমআইসিআর নাকি বারকোড রিডার? ওএমআর এর ফুল ফর্ম হলো অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর এর ফুল ফর্ম কিন্তু হলো অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর শিটে তোমরা পরীক্ষা দিয়েছো হয়তো অনেকেই, যেখানে গোল করতে হয় সঠিক উত্তর, ঠিক আছে। আর ওসিআর বললাম অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যেটা তোমার হ্যান্ড রিটেন বা প্রিন্টেড যে সমস্ত ক্যারেক্টার সেগুলো রিড করতে ব্যবহার করা হয়। এমআইসিআর এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। তোমরা হয়তো চেক বুক বা চেক দেখেছো, চেকের নিচের দিকে কিন্তু এক ধরনের বিশেষ কালি দিয়ে কিছু নাম্বারস, কিছু জিনিস লেখা থাকে। তো যখন চেক মেশিনে চেক মেশিনে যখন তুমি চেকটা ফেলো তখন কিন্তু এই ওগুলো যে লেখাগুলো সেগুলো কিন্তু ম্যাগনেটিক ইঙ্ক দিয়ে লেখা হয়। আর এই ম্যাগনেটিক ইঙ্কটাকেই কিন্তু পড়ে এই এমআইসিআর মেশিন। তো এমআইসিআর কিন্তু ম্যাগনেটিক ইঙ্ক দিয়ে যে সমস্ত ইনফরমেশান লেখা হয়, ক্যারেক্টার লেখা হয়, সেগুলো পড়তে সাহায্য করে। এমআইসিআর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। দেখো 7 নম্বর প্রশ্ন কী বলেছে, 7 নম্বর প্রশ্ন বলেছে হুইচ ডিভাইস প্রোভাইডস হার্ড কপি আউটপুট উইথ কন্টিনিউয়াস লাইন ড্রয়িং ক্যাপাসিটি? ধারাবাহিক রেখা অঙ্কনের মাধ্যমে হার্ড কপি আউটপুট দেয় কি? দেখো আউটপুট সাধারণত আমরা দু ধরনের পাই, একটা হয় ডিজিটাল আউটপুট বা সফট কপি, যেটা শুধু আমরা দেখতে পাই, ফিজিক্যালি ধরতে পারি না, বা সেটাকে ফিজিক্যালি আমরা এডিট করতে পারি না। আর একটা হলো হার্ড কপি, যেটা প্রিন্ট হয়ে আমাদের সামনে আসে। সেই হার্ড কপি কিন্তু আমরা এডিট করতে পারি, হাতে ধরতে পারি, ছুঁতে পারি। তো এটাই বলেছে কোন ডিভাইস একটা ফিজিক্যাল যে হার্ড কপি সেটা প্রোভাইড করে, আর এই হার্ড কপির ওপর যে সমস্ত লেখা বা ড্রয়িং সেটা কিন্তু লাইন ড্রয়িংয়ের মাধ্যমে এই ডিভাইসটি প্রিন্ট করে থাকে। অপশান রয়েছে লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, প্লটার না থার্মাল প্রিন্টার। দেখো লেজার প্রিন্টারে কিন্তু লেজারের মাধ্যমে কিন্তু কোনো জিনিস প্রিন্ট করা হয়। ইঙ্কজেট প্রিন্টারে কিন্তু ছোটো ছোটো নজেল দিয়ে ইঙ্ক স্প্রে করে কিন্তু প্রিন্ট করা হয়। আর থার্মাল প্রিন্টার তোমরা হয়তো দেখেছো পেট্রোল পাম্প বা কোথাও যদি তোমরা ক্রেডিট কার্ডে পেমেন্ট করো তাহলে কিন্তু একটা রিসিপ্ট দিয়ে দেয় সাথে সাথে, সেগুলো কিন্তু থার্মাল প্রিন্টার। থার্মাল প্রিন্টারে যে সমস্ত জিনিস প্রিন্ট হয় মোটামুটি 2-3 দিনের পর কিন্তু সেগুলো উঠে যায়। সঠিক উত্তর হলো প্লটার। প্লটার একটা বড় মেশিন, ঠিক আছে, বড় একটা মেশিন। এই মেশিনে কিন্তু তোমার পেনের মতো একটা জিনিস থাকে যেগুলো কন্টিনিউ লাইন বানাতে থাকে, আর এই লাইন ড্র করতে করতেই কিন্তু এগুলো প্রিন্ট করে, আর এগুলো হার্ড কপি হিসাবে কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বড় ব্যানার বা হাই রেজলিউশনের গ্রাফিক্সের যে সমস্ত ব্যানারগুলো তোমরা দেখো রাস্তাঘাটে, সেগুলো কিন্তু সব প্লটার দিয়ে বানানো হয়ে থাকে। দেখো পরের প্রশ্ন বলেছে ডিপিআই এর ফুল ফর্ম হলো ডট পার ইঞ্চ। এটা কি, এটা দিয়ে কী মেজার করা হয়? সিপিইউ পারফরমেন্স মেজার করা হয়, মানে সিপিইউ কত ভালোভাবে কাজ করছে সেটা, প্রিন্টার আর স্ক্যানারের রেজলিউশন, র্যামের স্পিড, নাকি মনিটরের রিফ্রেশ রেট? মনিটরের রিফ্রেশ রেট আমরা দেখলাম হার্টজ দিয়ে আমরা ডিনোট করে থাকি। সঠিক উত্তর হবে প্রিন্টার আর স্ক্যানারের রেজলিউশন। কোন প্রিন্টার বা কোনো স্ক্যানার কত ভালো করে, কোনো প্রিন্টারের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কোনো প্রিন্টার কত ভালো একটি ছবিকে প্রিন্ট করছে সেটা, আর স্ক্যানারের ক্ষেত্রে যদি বলি স্ক্যানার কত ভালো করে কোনো একটা ছবিকে সেটা স্ক্যান করছে, সেটা কিন্তু আমরা ডিপিআই বা ডট পার ইঞ্চের মাধ্যমে আমরা মেজার করে থাকি। দেখো যেগুলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার সেগুলোতে কিন্তু ডটের মাধ্যমে কিন্তু প্রিন্ট হয়। ধরো আমরা কিছু কিছু লিখবো, এনটিপিসি লিখছি, ঠিক আছে, এটা এন, এটা টি। এবার এই ডটগুলো যত কাছে কাছে হবে তত কিন্তু দেখতে সুবিধা হবে, আমাদের রেজলিউশনটা তত হাই হবে। তো এটাই ডট ম্যাট্রিক্স প্রিন্টারের আর কি তোমার স্পেশালিটি। আর এই ডিপিআই কিন্তু ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বা স্ক্যানারে তোমার রেজলিউশন নির্ধারণ করে।
তারপর 9 নম্বর প্রশ্নে বলেছে কোন ডিভাইস শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। মানে আমরা কথা বলছি বা আওয়াজ করছি, সেগুলোকে বৈদ্যুতিক সিগনালে, ইলেকট্রিক সিগনালে রূপান্তরিত করে কে? স্পিকার, হেডফোন, মাইক্রোফোন নাকি সাউন্ড কার্ড? স্পিকার আমরা দেখেছি। স্পিকারে কী হয়, স্পিকার সাধারণত তোমার কম্পিউটারের ভেতরে যে সমস্ত অডিও ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু ডিজিটাল সিগন্যাল হিসাবে বা ইলেকট্রিক সিগন্যাল হিসাবে কিন্তু স্টোর করা থাকে, সেগুলো কিন্তু স্পিকারের মাধ্যমে ডিকোড হয়ে আমরা শুনতে পাই, আওয়াজ শুনতে পাই। তো স্পিকার একদম উল্টোটা করে। সঠিক উত্তর যেটা মাইক্রোফোন। মাইক্রোফোন তোমরা দেখেছো, মাইক্রোফোনে আমরা যখন আওয়াজ কোনো কথা বলি মাইক্রোফোন সামনে নিয়ে, সেটা যদি কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, অনেক সময় কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, অনেক সময় অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্টেড থাকে। তো কম্পিউটারের সাথে যখন কানেক্টেড থাকে তখন আমরা যে সমস্ত কথাগুলো বলছি সেগুলো কিন্তু তোমার অডিও ফাইল রূপে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক সিগন্যাল হিসাবে কিন্তু সেগুলো কম্পিউটারে বলো বা মোবাইলে স্টোর হয়ে যায়। মোবাইলে যেমন স্পিকার রয়েছে, স্পিকারে যদি মোবাইলের রেকর্ডার রয়েছে, রেকর্ডারে তুমি যদি রেকর্ড করো কিছু মোবাইলের মাইকে, সেগুলো কিন্তু অডিও ফাইল হিসাবে তোমার স্টোর হয়ে যায়। তো এগুলোই কিন্তু মাইক্রোফোনই তোমার সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসাবে রূপান্তরিত করে। আর স্পিকার ঠিক উল্টোটা করে। স্পিকার কী করে, ইলেকট্রিক্যাল সিগন্যালকে সাউন্ড ওয়েভ হিসাবে তোমার রূপান্তরিত করে। হেডফোনও সেমই জিনিস করে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কী বলেছে, কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড অ্যাপ্লিকেশনের জন্য কোন আউটপুট ডিভাইস সবথেকে উপযুক্ত? ক্যাডে কী হয়, ক্যাডে তোমার কম্পিউটারে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে সমস্ত ড্রয়িং সেগুলো কিন্তু ক্যাডে করা হয় এখন। আগে ম্যানুয়ালি হাতে করা হতো, এখন কিন্তু সে সুবিধার জন্য, ইঞ্জিনিয়ারদের সুবিধার জন্য সেটা কম্পিউটারে করা হয়, কম্পিউটার এইডেড ডিজাইন। আর এই সমস্ত ক্যাডে যে সমস্ত ড্রয়িং করা হয় সেগুলো ধরো তোমাকে প্রিন্ট করতে হবে। সেই প্রিন্টের জন্য হার্ড কপি হিসাবে প্রিন্ট করার জন্য কোন ডিভাইস, কোন আউটপুট ডিভাইস সব থেকে উপযুক্ত? ইঙ্কজেট প্রিন্টার, প্লটার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, থার্মাল প্রিন্টার? সঠিক উত্তর হবে প্লটার। বাকি যে তিনটে প্রিন্টার দিয়েছে, ইঙ্কজেট প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, থার্মাল প্রিন্টার, এগুলো কিন্তু বড় জিনিসকে তোমার প্রিন্ট করতে পারে না। প্লটারের মাধ্যমে কিন্তু কোনো বড় তোমার জিনিস প্রিন্ট করতে হবে, বড় কোনো ডিজাইন প্রিন্ট করতে হবে, সেটা কিন্তু প্লটারের মাধ্যমে প্রিন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন কোনো জিনিসের ব্লু প্রিন্ট, কোনো গাড়ির ডিজাইন, কোনো বিল্ডিংয়ের ডিজাইন বা কোনো একটি শহরের ডিজাইন, এগুলো কিন্তু সব প্লটারের মাধ্যমে তোমার প্রিন্ট করা হয়ে থাকে বড় শিটের মধ্যে। আর প্লটারে যে সমস্ত আউটপুটগুলো পাওয়া যায়, প্লটারে যে সমস্ত প্রিন্টিংগুলো হয় সেগুলো কিন্তু খুব অ্যাকিউরেট হয়। এই জন্য ইঞ্জিনিয়ারিং কাজের জন্য কিন্তু প্লটার খুব উপযুক্ত। দেখো 11 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোন ইনপুট ডিভাইস প্রিন্টেড ফর্মে পেন্সিল চিহ্ন পড়তে পারে? মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইনপুট ডিভাইস ডিরেক্টলি রিডস পেন্সিল মার্কস অন প্রি প্রিন্টেড ফর্ম? ধরো কোনো জিনিস প্রিন্টেড রয়েছে, তার উপর যদি পেন্সিল দিয়ে বা পেন দিয়ে কোনো মার্কিং করি, সেটা রিড করার জন্য কোন ইনপুট ডিভাইস সবথেকে উপযুক্ত? ওএমআর, এমআইসিআর, বারকোড স্ক্যানার নাকি ওসিআর? দেখো পেন্সিলের মার্ক, এটা কিন্তু ওসিআর কিন্তু ক্যারেক্টার রিড করে, ঠিক আছে, কোনো লেটার রিড করে। ওএমআর কিন্তু মার্ক রিড করে, অপটিক্যাল মার্ক রিডার। তো এখানে সঠিক উত্তর হবে ওএমআর। পেন্সিলের মার্ক রিড করার জন্য ওএমআর কিন্তু সবথেকে বেশি উপযুক্ত। তারপর 12 নম্বর প্রশ্নে কী বলেছে, 12 নম্বর প্রশ্ন চলে গেল। দেখো 12 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রিন্টার ইম্প্যাক্ট বেস, মানে পেপারের সাথে তার টাচ হয় প্রিন্ট করতে গেলে। তোমরা হয়তো টাইপরাইটার দেখেছো, টাইপরাইটারে যখন টাইপ করা হতো তখন কী হতো, টাইপরাইটারের কি থেকে কিন্তু একটা দাঁত মতো বেরোতো, যেটা কিন্তু গিয়ে তোমার শিট বা কাগজটার মধ্যে কিন্তু ইম্প্যাক্ট করতো বা আঘাত করতো। এই ইম্প্যাক্টের ফলেই কিন্তু প্রিন্ট হতো সেই জিনিসটা। ইম্প্যাক্ট প্রিন্টারও কিন্তু একইভাবে কাজ হয়। তো এটাই বলেছে ইম্প্যাক্ট প্রিন্টার বা ইম্প্যাক্ট বেস প্রিন্টার কোনটা, যেটা আঘাতের মাধ্যমে প্রিন্ট করা হয়ে থাকে যার মধ্যে। সঠিক উত্তর কিন্তু হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু এই ইম্প্যাক্ট এক ধরনের প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টারে কী বললাম, ইঙ্ক স্প্রে হয়। লেজার জেট প্রিন্টারে কিন্তু লেজারের মাধ্যমে কোনো জিনিস প্রিন্ট হয়ে থাকে। থার্মাল প্রিন্টারও কিন্তু থার্মাল প্রিন্টারে কী হয়, ইঙ্কটা হিটের মাধ্যমে কিন্তু ইঙ্কটা স্প্রে হয়ে থাকে পেজের ওপর। তারপর 13 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, একটি হ্যাপটিক ডিভাইস প্রোভাইড, একটি হ্যাপটিক ডিভাইস কী ধরনের প্রতিক্রিয়া দেয়? দেখো হ্যাপটিক ডিজাইন কিন্তু টাচ ফিডব্যাক দেয়। হ্যাপটিক ডিভাইস এমন ধরনের ডিভাইস যেটা কিন্তু ভাইব্রেশনের মাধ্যমে বা টাচের মাধ্যমে কিন্তু কোনো ফিডব্যাক দিয়ে থাকে, এগুলোকে হ্যাপটিক ডিভাইস বলা হয়ে থাকে। তারপর 14 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফাস্টেস্ট ইনপুট মেথড ফর নিউমেরিক্যাল ডেটা এন্ট্রি? নাম্বার,
কোনো জিনিসে কোনো কোথাও ধরো এমন ধরনের ফাইল রয়েছে যেখানে শুধু আমাদের নাম্বার ইনপুট করতে হবে, কোনো টেক্সট বা কোনো লেটার ইনপুট করতে হবে না, সেই ক্ষেত্রে এন্ট্রির জন্য কোন ইনপুট পদ্ধতিটি সবথেকে উপযুক্ত আর সবথেকে ফাস্ট কাজ করে, কোন ইনপুট ডিভাইসটি? কিবোর্ডে দেখো তোমার লেটারও থাকে কিন্তু নাম্বারও থাকে, কিন্তু আমাদের শুধু নাম্বার টাইপ করতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে নিউমেরিক কিপ্যাড আমরা ব্যবহার করবো। নিউমেরিক কিপ্যাডে শুধু 1 থেকে 0 অবধি প্রত্যেকটা নাম্বার থাকে, কোনো লেটার ফেটার কিছু থাকে না কিন্তু। তো যে ক্ষেত্রে আমাদের শুধু নাম্বার এন্ট্রি করতে হয়, সেখানে কিন্তু আমরা নিউমেরিক কিপ্যাড ব্যবহার করি, যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়, ডেটা এন্ট্রিটা খুব তাড়াতাড়ি হয়। দেখো 15 নম্বর প্রশ্ন কী বলছে, সিটি আর মনিটর এখন পুরনো আর এগুলো অবসোলেট হয়ে গেছে, মানে এগুলো আর মেনলি ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না? সিটিআর এর ফুল ফর্ম হলো ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব, ঠিক আছে, ক্যাথোড রে টিউব হলো সিটিআর এর ফুল ফর্ম। আর এটা কেন এখন অবসোলেট হয়ে গেছে? সিটিআর তোমরা দেখেছো আগেকার দিনের যেই সমস্ত টিভি, বড় টিভি বা বড় মনিটর যেগুলো, সেগুলো কিন্তু পেছনের দিকটা এরকম বাক্সের মতো থাকতো, পেছনের দিকটা অনেকটা বড় থাকতো, কারণ এর মধ্যে ক্যাথোড রে টিউব থাকতো। ক্যাথোড রে টিউব কী হল, ক্যাথোড রে টিউব থেকে তোমার ইলেকট্রন নির্গত হয়ে কিন্তু এই সামনের ডিসপ্লের মধ্যে পড়তো, যার ফলে আমরা কোনো জিনিসের ছবি আমরা দেখতে পেতাম, কোনো ভিডিও দেখতে পেতাম বা কোনো টেক্সট পড়তে পারতাম এই ডিসপ্লের মাধ্যমে। তো ক্যাথোড রে টিউবটা অনেক বড় হতো, যার জন্য এরকম বাক্স করে তার ভেতরে ক্যাথোড রে টিউবটা রাখা হতো। এখানে বলা হয় যে কেন এটা অবসোলেট বা ইউজ করা হয় না এখন, ইট ক্যানট ডিসপ্লে কালার, এটা কালার ডিসপ্লে করতে পারে না, তাই জন্য কি আগেকার যে সমস্ত টিভি তোমরা দেখেছো কালার টিভিও ছিল বা মনিটর, সেখানে কিন্তু কালার ডিসপ্লে হতো কিন্তু, সো এটা সঠিক উত্তর হবে না। পরে বলছে ইট ইজ বাল্কি অ্যান্ড কনজিউম মোর পাওয়ার, সঠিক উত্তর এটা। এটা খুব ভারী, বাল্কি হতো, খুব বড়, অনেকটা জায়গা ঘিরে থাকতো, আর অনেক বেশি কিন্তু পাওয়ার এরা কনজিউম করতো এই সিটিআর মনিটরগুলো, সেই জন্য কিন্তু এগুলো এখন আর ইউজ করা হয় না। তার জায়গায় কিন্তু এলসিডিও এখন খুব একটা ইউজ করে না, এখন তো এলইডি মনিটর খুব বেশি ইউজ হয়, ঠিক আছে। তো ক্যাথোড রে টিউবের এই যে তোমার এই মনিটরটা দেখো, পুরোনো দিনের মনিটর, এগুলো কিন্তু এর ভেতরে ক্যাথোড রে টিউব রয়েছে। আর এই ক্যাথোড রে টিউব যে সমস্ত মনিটর এগুলো ছিল বড় আকারের, অনেক বাল্কি, বড় আকার, অনেকটা বড় জায়গা জুড়ে থাকতো, আর বেশি ইলেকট্রিসিটি ইউজ করতো, তাই জন্য এগুলো কিন্তু এলসিডি আর এলইডি দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে এখন। 16 নম্বর প্রশ্ন কী বলেছে? 16 নম্বর প্রশ্ন বলেছে হুইচ ডিভাইস ইজ ইউজড ফর ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন ইন ক্লাসরুম অ্যান্ড মিটিং। ক্লাসরুম বলো বা এখন মিটিং, এই সমস্ত কাজের, এই মিটিং বা ক্লাসরুমের যে সমস্ত প্রেজেন্টেশন দেওয়ার জন্য এখন কোন ধরনের তোমার ইন্টারেক্টিভ ডিভাইস ইউজ করা হয়? প্রজেক্টর, স্মার্ট বোর্ড, প্রিন্টার নাকি স্ক্যানার? ইন্টারেক্টিভ মানে আমি কিছু অ্যাড করতে পারবো যখন প্রেজেন্টেশনটা দিচ্ছি। আগে কিন্তু প্রজেক্টারে বড় একটা স্ক্রিনের মাধ্যমে প্রজেক্ট করে কিন্তু তোমার ইসে দেওয়া হতো, প্রেজেন্টেশন দেওয়া হতো, কিন্তু এখন সেগুলো কিন্তু পুরো স্মার্ট বোর্ডে দেওয়া হয়। প্রজেক্টর এখন মোটামুটি প্রতিস্থাপিত হয়ে গেছে স্মার্ট বোর্ডে। দেখো তোমার যে সমস্ত বড় বড় টিচার রয়েছে তারা যে পড়ায় স্মার্ট বোর্ডে, তারা কিন্তু স্মার্ট বোর্ডের মধ্যেই কিন্তু অ্যানোটেশন করতে থাকে, মানে যেটা সঠিক উত্তর আমি যেটা করছি সেটা কিন্তু ওরা স্মার্ট বোর্ডেই করে একটা বড় মনিটরের মধ্যে। তো এখানে এটাই হবে উত্তর। ক্লাসরুম বা মিটিংয়ে এখন কিন্তু ইন্টারেক্টিভ প্রেজেন্টেশনের জন্য স্মার্ট বোর্ড আমরা কিন্তু ইউজ করে থাকি। পরের প্রশ্ন কী বলেছে? 17 নম্বর প্রশ্ন, ভয়েস রিকগনিশন সিস্টেম মূলত কিসের ওপর নির্ভরশীল? ভয়েস রিকগনিশন সিস্টেম, এমআইসিআর, ওসিআর, এগুলো কিন্তু তোমার ক্যারেক্টার রিড করতে কিন্তু ব্যবহার করা হয়, রিড করার জন্য। আর র্যাম ক্যাপাসিটির সাথে ভয়েস রিকগনিশন সিস্টেমের কোনো সেরকম কোনো কিন্তু লিঙ্ক নেই। সঠিক উত্তর হবে ভয়েস রিকগনিশন সিস্টেম যেটা, সেটা কিন্তু মেইনলি ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের ওপরই নির্ভর করে। তারপর 18 নম্বর প্রশ্ন কী বলেছে? হুইচ আউটপুট ডিভাইস প্রডিউসেস সফট কপি, মানে সফট কপি উৎপন্ন করে বা সফট কপি প্রডিউস করে, যেগুলো আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না, শুধু দেখতে পারি, এডিট করতে পারি, কিন্তু সেটা কম্পিউটারের মাধ্যমেই বা কোনো ডিভাইসের মাধ্যমে, আমরা ফিজিক্যালি সেটাকে এডিট করতে পারি না। তো এটাও সেটাই বলেছে, কোন আউটপুট ডিভাইস সফট কপি উৎপন্ন করে? মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার? সঠিক উত্তর হলো মনিটর। এখানে স্পিকার হবে না, কেন? স্পিকার কিন্তু তোমার সাউন্ড বা আওয়াজ উৎপন্ন করে, এটা সফট কপি হিসাবে আমরা বলতে পারি না, কিন্তু আওয়াজ আমরা কিন্তু শুনতে পারি, ঠিক আছে। তো এটা সফট কপির মধ্যে পড়ে না, স্পিকার থেকে যে সমস্ত আওয়াজগুলো বেরোয়। সঠিক উত্তর হলো মনিটর। মনিটরে কিন্তু কোনো লেখা বা কোনো পিডিএফ ফাইল ডিসপ্লে হয়, আর সেগুলো আমরা সফট কপি হিসাবে শুধু দেখতে পারি, এগুলো আমরা ছুঁতে পারি না।
19 নম্বর প্রশ্ন বলেছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার এখনও কেন ব্যবহৃত হয়, এখনও কেন ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ হচ্ছে। দে প্রোভাইড হাই কোয়ালিটি গ্রাফিক্স, দে প্রিন্ট মাল্টিপল কালার্স, দে অ্যালাউ কার্বন কপি প্রিন্টিং, দে আর ফাস্টার দ্যান লেজার প্রিন্টার। দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু অনেক প্রথম দিককার এক ধরনের প্রিন্টার, ঠিক আছে। মেইনলি এখন কিন্তু খুব একটা ইউজ হয় না ডট ম্যাট্রিক্স প্রিন্টারে, কিন্তু কিছু কিছু জায়গায় ইউজ হয় একটা কারণের জন্যই, সেগুলো কার্বন কপি প্রিন্টিং অ্যালাউ করে। কার্বন কপি তোমরা দেখেছো, কোনো পেজের তলায় যদি কার্বন কপি রেখে দিই আমরা, তারপর সেই ওপরের পেজটির ওপর যদি আমরা লিখি, তাহলে কার্বন কপির মাধ্যমে কিন্তু লেখাগুলো কপি হয়ে যায় অন্য একটা পেজে, পরের পেজে। তো সেম কাজটাই কিন্তু ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কিন্তু একই কাজটা হয়, কার্বন কপি প্রিন্টিং হয় ডট ম্যাট্রিক্স প্রিন্টারে। কারণ ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কিন্তু প্রিন্টিং করার সময় ইম্প্যাক্ট বা আঘাত হয়, এই কারণেই কিন্তু কার্বন কপি প্রিন্টিং কিন্তু সাপোর্ট করে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আর এই শুধুমাত্র এই কারণটির জন্য কিন্তু ডট ম্যাট্রিক্স প্রিন্টার এখনও কিছু কিছু জায়গায় ইউজ হয়। বাকি যেগুলো সমস্ত জিনিস দিয়েছে, অপশান দিয়েছে, তে প্রোভাইড হাই কোয়ালিটি গ্রাফিক্স, একদম ভুল, হাই কোয়ালিটি গ্রাফিক্স দেয় না ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আর এগুলো মাল্টিপল কালারও প্রিন্ট করে না, সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই প্রিন্ট হয় ডট ম্যাট্রিক্স প্রিন্টারে। আর ফাস্টার দেন লেজার প্রিন্টার একদমই নয়, খুব স্লো চলে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, প্রচণ্ড আওয়াজ করে। এই জন্য কিন্তু ডট ম্যাট্রিক্সের বিশেষত ইউজ হয় না, শুধু একটা কারণের জন্য এখন ইউজ হয়ে যাচ্ছে, কার্বন কপি প্রিন্টিংয়ের জন্য। 20 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, হুইচ ইনপুট ডিভাইস ইউজড বাই আর্কিটেকচার্স ফর প্রিসাইজ ড্রয়িং। প্রিসাইজ ড্রয়িংয়ের জন্য কোন ইনপুট ডিভাইস ব্যবহার করে থাকেন আর্কিটেকচাররা। জয়স্টিক মেনলি গেমাররা ইউজ করে। মাউস না, মাউস কিন্তু অ্যাকিউরেট ড্রয়িংয়ের জন্য মাউস কিন্তু আমরা ইউজ করি না। ডিজিটাইজার নাকি লাইট পেন, সঠিক উত্তর হলো ডিজিটাইজার কিন্তু আর্কিটেক্টরা ইউজ করে থাকে তোমার প্রিসাইজ ড্রয়িংয়ের জন্য। 21 নম্বর প্রশ্নে কী বলেছে দেখি, কোন ডিভাইস ডিজিটাল সংকেতকে শব্দে রূপান্তরিত করে। ডিজিটাল সংকেত বা ডিজিটাল সিগন্যাল যেগুলো, সেগুলোকে সাউন্ড ওয়েভে কে রূপান্তরিত করে। স্পিকার বা হেডফোন, এরা কিন্তু ডিজিটাল যে সমস্ত অডিও ফাইলগুলো রয়েছে সেগুলোকে সাউন্ড ওয়েভের মাধ্যমে কিন্তু আমাদের সাউন্ড ওয়েভের মাধ্যমে আউটপুট হিসাবে কিন্তু প্রকাশ করে এগুলো। মানে ডিজিটাল সিগন্যালকে সাউন্ড ওয়েভে রূপান্তরিত করে স্পিকার, হেডফোন, এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত আউটপুট ডিভাইসগুলো। তারপর কী বলছে, ল্যাপটপে থাকা টাচপ্যাড। ল্যাপটপে তোমরা টাচপ্যাড দেখেছো, কিবোর্ডের নিচের দিকে থাকে টাচপ্যাড। এখানে কিন্তু এটা কিন্তু মাউসের অল্টারনেট হিসাবে কাজ করে। এটা কোন ধরনের ডিভাইস বলেছে, অপটিক্যাল ইনপুট ডিভাইস, পয়েন্টিং ডিভাইস, বায়োমেট্রিক ডিভাইস নাকি ভয়েস ইনপুট ডিভাইস। ভয়েসকে ইনপুট দিই আমরা এই টাচপ্যাডের মাধ্যমে, না। অপটিক্যাল ইনপুট ডিভাইস কি এটা, না। পয়েন্টিং ডিভাইস, এটা কিন্তু মাউসের মতো পয়েন্টিং ডিভাইস একটা। 23 নম্বর প্রশ্নে কী বলেছে, আধুনিক প্রজেক্টরে বেশি উজ্জ্বলতা আর স্বচ্ছতার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। হুইচ টেকনোলজি ইজ ইউজ ইন মডার্ন প্রজেক্টরস ফর হায়ার ব্রাইটনেস অ্যান্ড ক্ল্যারিটি। দেখো আধুনিক যে সমস্ত প্রজেক্টর রয়েছে এখন, সেগুলোতে কিন্তু ডিএলপি ইউজ করা হয়ে থাকে হাই রেজলিউশনের জন্য এবং হাই ব্রাইটনেসের জন্য। 24 নম্বর প্রশ্নে কী বলা আছে, ড্রাম প্লটার সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়। গ্রাফিক্যাল ইমেজেস অন পেপার রোলস, টেক্সট বেসড রিপোর্টস, আর প্রিন্টিং ফটোজ, বারকোড প্রিন্টিং। ড্রাম প্লটার কিন্তু বড় যে সমস্ত গ্রাফিক্যাল ইমেজ বা মানচিত্র, সেগুলো আঁকার কাজে ব্যবহৃত হয়। ড্রাম প্লটারের মাধ্যমে যে সমস্ত বড় ব্যানার দেখো, অ্যাডভার্টাইজিং ব্যানার, সেগুলো প্রিন্ট করা হয়ে থাকে। বড় ম্যাপ যদি প্রিন্ট করতে হয়, সেগুলোও কিন্তু এই ড্রাম প্লটারের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ইউজ করা হয়ে থাকে। তারপর 25 নম্বর প্রশ্ন কী বলছে, লেজার বিম প্রযুক্তি ব্যবহার করে কোন ডিভাইস আউটপুট দেয়। কোন ডিভাইস লেজার যে সমস্ত বিম, সেই লেজার বিম ব্যবহার করে আউটপুট দেয়। লেজার প্রিন্টার, সঠিক উত্তর লেজার প্রিন্টার কিন্তু লেজার বিম দিয়ে তোমার প্রিন্ট করে থাকে। দেখো 26 নম্বর প্রশ্ন কী বলেছে, এয়ারপোর্ট বা মেট্রো স্টেশনে টিকিট স্ক্যান করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়। এখন যদি তুমি এই যে নতুন যে এসি লোকাল ট্রেনটা তোমার চলছে এখন বিভিন্ন তোমার জায়গায়, তো সেখানে দেখবে এখন টিকিট যেটা দিচ্ছে, তুমি যদি টিকিট নাও তাহলে কিন্তু তার মধ্যে একটা কিউআর কোড দেওয়া থাকে। এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু তোমার দরজাটা খুলছে, তোমার টিকিট ইউজ হচ্ছে। তো সঠিক উত্তর হবে মেট্রো স্টেশন আর এয়ারপোর্টে টিকিট স্ক্যান করতে কোন ডিভাইস মেনলি ইউজ করা হয়। কিউআর কোডটা স্ক্যান করে, এবং এই কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে কিন্তু এয়ারপোর্ট আর মেট্রো স্টেশন বলো বা এখনকার রেল স্টেশনে কিন্তু তোমার টিকিটটা স্ক্যান করা হয়। 27 নম্বর প্রশ্ন কী বলেছেন, কোন ডিভাইস 2D ছবিকে
টু ডি পিকচার বা টু ডি ছবি আর ডকুমেন্টকে কম্পিউটারের জন্য রিডেবল ফরম্যাটে তৈরি করে। মানে ধরো কোনো টু ডি পিকচার বা কোনো টু ডি ডকুমেন্ট, সেগুলোকে কম্পিউটার যাতে রিড করতে পারে সেই ফর্মে প্রস্তুত করে কে? কম্পিউটার রিডেবল ফরম্যাটে তোমার রূপান্তরিত করে কোন ডিভাইস? প্রিন্টার, স্ক্যানার, প্লটার নাকি ডিজিটাইজার ট্যাবলেট? সঠিক উত্তর হবে স্ক্যানার। স্ক্যানারে তুমি ধরো হাতে লেখা কোনো একটা কাগজের শিট স্ক্যানারের মধ্যে দিয়ে স্ক্যান করলে তাহলে ওটা কী হয়, কম্পিউটারের মধ্যে উঠে যায়, আর সেটাকে কিন্তু কম্পিউটারের ডিজিটাল ফর্মে উঠে যায়, সেগুলোকে তুমি এডিট করতে পারবে। ঠিক আছে, এডিট রিপ্লেস যা করার সেগুলো কিন্তু তুমি করতে পারবে। তো এখানে সঠিক উত্তর হবে স্ক্যানার। স্ক্যানারে কী করা হয়, তোমার টু ডি ডকুমেন্ট বা হ্যান্ড রিটেন যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে কম্পিউটারের রিডেবল ফরম্যাটে কিন্তু ট্রান্সফার করা হয় বা ট্রান্সলেট করা হয়। তারপর 24 নম্বর প্রশ্ন কী বলছে, নন ইম্প্যাক্ট প্রিন্টার কাগজে সরাসরি কালি, হুইচ নন ইম্প্যাক্ট প্রিন্টার স্প্রেস ইঙ্ক ডিরেক্টলি অন পেপার? মানে কোন নন ইম্প্যাক্ট প্রিন্টার কাগজে সরাসরি কালি স্প্রে করে? যেটা বললাম ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার কিন্তু নজলের ছোটো ছোটো নজলের মাধ্যমে কিন্তু অ্যাকিউরেটভাবে কালি স্প্রে করে তোমার প্রিন্ট করে থাকে। 29 নম্বর প্রশ্ন কী বলেছে, দ্য ফাংশন কি F12 অফেন ইউজ ফর? ফাংশন কি F12 কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? মেইনলি সেভ অ্যাজ হিসাবে কিন্তু ইউজ হয় ফাংশন কি F12। তারপর 30 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোন প্রিন্টারটি নন ইম্প্যাক্ট ধরনের? কোনটি মানে আঘাত করে না, কোন প্রিন্টারে পেজের সাথে বা শিটের সাথে প্রিন্টারের কোনো পার্টের সরাসরি ইম্প্যাক্ট বা আঘাত হয় না? দেখো এখানে কিন্তু অপশান অনুযায়ী দুটো প্রিন্টার কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার, একটা হলো ইঙ্কজেট প্রিন্টার আর লেজার প্রিন্টার, এই দুটো কিন্তু তোমার নন ইম্প্যাক্ট প্রিন্টার। আর বাকি লাইন প্রিন্টার আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার এগুলো কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টার। মেনলি তোমার ডট ম্যাট্রিক্স প্রিন্টারেরই কিন্তু একটা ভাগ হলো লাইন প্রিন্টার। তো দেখো প্রিন্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিন্টার থেকে খুব প্রশ্ন আসে। তো প্রিন্টারের যে ক্লাসিফিকেশান এটা আমি বলে দিচ্ছি, এটা খুব ভালো করে মাথায় রেখো, আর এটা খুব ইম্পর্টেন্ট। প্রিন্টারের ক্লাসিফিকেশান মেইনলি, তো প্রিন্টার কিন্তু একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটার থেকে তথ্য নিয়ে কম্পিউটারে যে সমস্ত তথ্য আছে সেগুলো কাগজে ছেপে দেয় হার্ড কপি হিসাবে। এটাই হলো প্রিন্টারের কাজ। আর এই প্রিন্টারকে কিন্তু বিভিন্ন ভাগে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট প্রিন্টার, টেকনোলজি আর স্পিড, এই সমস্ত জিনিসের ভিত্তিতে কিন্তু তোমার ক্লাসিফিকেশান করা হয়। তো এখানে মেইনলি আমরা দুটো ক্লাসিফিকেশানই দেখবো, ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট। ঠিক আছে, বেসড অন প্রিন্টিং মেকানিজম বা মুদ্রণ পদ্ধতির ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়, একটা ইম্প্যাক্ট প্রিন্টার, একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারে কী হয়, ইম্প্যাক্ট প্রিন্টার হলো এমন এক ধরনের প্রিন্টার যেগুলোতে কিন্তু মেকানিক্যাল ইম্প্যাক্ট বা আঘাত ব্যবহার করে কিন্তু প্রিন্ট করা হয়। আর এগুলোতে কিন্তু রিবন ব্যবহার করা হয় এবং এগুলোতে কিন্তু টাইপরাইটারের মতো শব্দ হয়। আর ইম্প্যাক্ট প্রিন্টারের তোমার এক্সাম্পল কি, এক্সাম্পল হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারেও কিন্তু পিনের মাধ্যমে রিবন চাপিয়ে অক্ষর তৈরি করা হয়, আর এগুলো কিন্তু ইম্প্যাক্টের মাধ্যমে প্রিন্ট করা হয়ে থাকে পেজের ওপর। আর এটা কিন্তু কার্বন কপি প্রিন্টিংকে সাপোর্ট করে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আর এর তোমার স্পিড হলো 200 থেকে 600 ক্যারেক্টার পার সেকেন্ডে প্রিন্ট হয়, মানে 200 থেকে 600টা লেটার কিন্তু মোটামুটি প্রিন্ট হয়ে যায় এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারে। তারপর হলো লাইন প্রিন্টার, এটাও এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার। এটাতে একবার একটা লাইন প্রিন্ট করতে পারে লাইন প্রিন্টার, একবারে মাত্র মানে অ্যাট আ টাইম একটাই লাইন প্রিন্ট করে। আর এর স্পিড বেশি কিন্তু প্রিন্টিং কোয়ালিটি খুব তোমার খারাপ, খুব ভালো প্রিন্টিং কিন্তু ওতে হয় না। তারপর ড্রাম প্রিন্টার, ড্রাম প্রিন্টারের একটা ড্রাম ঘুরতে থাকে, আর তা ড্রামের নিচ থেকে যখন পেপার যায় তখন কিন্তু সেটা প্রিন্ট হতে থাকে, লেটার বলো বা কোনো ক্যারেক্টার বলো সেটা প্রিন্ট হতে থাকে। ঘূর্ণায়মান ড্রামের মাধ্যমে প্রিন্ট করে থাকে, আর এটা বাকি যে সমস্ত ইম্প্যাক্ট প্রিন্টার তার থেকে একটু স্পিডে প্রিন্ট করে। ঠিক আছে, আর কি পয়েন্টস কি, সাউন্ড করে খুব খুব নয়েজি এই প্রিন্টারগুলো, লো কোয়ালিটি প্রিন্টিং করে, আর কার্বন কপি সম্ভব এই ইম্প্যাক্ট প্রিন্টারে। তারপর হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার, এখন যেগুলো ইউজ হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার কিন্তু এখন খুব বেশি ইউজ হয়। এগুলোতে প্রিন্ট করার সময় কাগজে কোনো রকম আঘাত হয় না, আর এগুলোতে ইলেকট্রনিক বা অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়, তাই সাউন্ডলেস এগুলো, আর হাই কোয়ালিটির আউটপুট বা প্রিন্টিং কোয়ালিটি কিন্তু দেয় এগুলো। এক্সাম্পল কি, ইঙ্কজেট প্রিন্টার কালি স্প্রে করে অক্ষর তৈরি করে, উচ্চমানের ছবি প্রিন্ট করতে পারে। তারপর হলো তোমার লেজার প্রিন্টার, লেজার বিম দিয়ে বা টোনার দিয়ে কিন্তু দ্রুত প্রিন্ট করে থাকে, আর খুব বেস্ট কোয়ালিটি আর ফাস্টেস্ট আউটপুট দেয়, দ্রুত তোমার আউটপুট দেয় আর কোয়ালিটি খুব ভালো। তারপর হলো থার্মাল প্রিন্টার, তাপের মাধ্যমে প্রিন্ট করে থাকে, এটিএম, তারপর বিলিং মেশিন, বারকোড প্রিন্টারে কিন্তু এগুলো থার্মাল প্রিন্টার কিন্তু
ইউজ করা হয়ে থাকে। কি পয়েন্ট কি হাই স্পিড আর হাই কোয়ালিটি, কোনো আওয়াজ হয় না, কার্বন কপি হয় না এই তোমার প্রিন্টারগুলোতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। আর কম্পিউটার অ্যাওয়ারনেসের কিন্তু আরও ভিডিও আসবে পরে। তো আর এটার যদি তোমার পিডিএফ লাগে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে আমি এই পিডিএফটা আপলোড করে দেবো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।